গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস নিশিপদ্ম। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। পরদিন বিকেলে অনঙ্গ দত্ত অফিস ফেরত পুষ্পর দরজায় টোকা দেন। পুষ্প দরজা খুলে অনঙ্গকে দেখে চমকে ওঠে, বলে, এ কি, আপনি? অনঙ্গ বলেন, হ্যাঁ আমি, জীবিত আমি। অবশ্য তোমার কাছে আমি মরে ভূত হয়ে গেছি। পুষ্প বলে, আপনি আবার এখানে কেন এলেন? অনঙ্গ বলেন, কেন এখানে আসবো না সেই কথাটা জানতে এলাম। পুষ্প বলে, আপনার স্ত্রী চান না যে আপনি এখানে আসেন। অনঙ্গ বলেন, পৃথিবীর কোনো স্ত্রী চাইবে না তাদের স্বামীরা এখানে আসে। পুষ্প বলে, স্ত্রীকে অসন্তুষ্ট করে আপনার কি এখানে আসা উচিত? অনঙ্গ বলেন, তাতে কি আমি তুষ্ট হব পুষ্প? শি ইজ দ্য মোস্ট ন্যাগিং অ্যান্ড আনরিজনেবল উইমেন, একজন সবচেয়ে বিরক্তিকর মহিলা। পুষ্প তার কথা শেষ হতে না দিয়ে বলে, তবু তো আপনার স্ত্রী। অনঙ্গ বলেন, হ্যাঁ ওইটাই তার একমাত্র ট্রাম্প কার্ড। কিন্তু পুষ্প, ঘরটায় যখন তাসের ঘর হয়ে দাঁড়ায় তখন। পুষ্প এবারও তার কথা শেষ হতে না দিয়ে বলে, না না, আপনার ঘর সংসার। পুষ্পর কথা শেষ হবার আগেই অনঙ্গ বলেন, আচ্ছা পুষ্প, তুমি চাও না আমি সুখী হই? পুষ্প বলে, কেন চাইব না, নিশ্চয় চাই, কিন্তু আমাদের মতন মেয়েরা তো আপনাকে সুখী করতে পারত না। অনঙ্গ বলেন, এতদিন পরে আজ এ কথা কেন বলছো পুষ্প? পুষ্প বলে, এতদিন বুঝিনি, কিন্তু আজ বুঝছি। আপনার স্ত্রীর মনে দুঃখ দিয়ে আমিও সুখী হব না, আপনিও হবেন না। অনঙ্গ বলেন, দেখো পুষ্প, এসব কথা দিয়ে আমাকে তুমি ভোলাতে পারবে না। আমাকে এখানে আসতে বারণ করার আরও কোনো একটা গুরুতর কারণ আছে। সেই কারণটা আমি তোমার কাছে জানতে এসেছি। বলো পুষ্প, কী সে কারণ? পুষ্প বলতে যাচ্ছিল, এমন সময় বাইরে থেকে ভূতু বলতে বলতে আসে, আমার শিউলির চারায় জল দিয়েছ? পুষ্প বলে, হ্যাঁ বাবা, জল দিয়েছি। অনঙ্গ বলেন, কিসের চারা? পুষ্প বলে, ভূতু কোথা থেকে একটা শিউলির চারা এনে সদর দরজার পাশে লাগিয়েছে। অনঙ্গ বলেন, গুড, ভূতুই আমার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। পুষ্প বলে, মানে? অনঙ্গ বলেন, মানে ভূতুবাবু এই মাটিতে ফোটাবে ফুল, শিউলি ফুল, আর আমি। পুষ্প তাকে কথা শেষ করতে না দিয়ে বলে, না না, সেজন্য নয়, আপনি দয়া করে এখানে আসবেন না। বলতে বলতে ভূতুকে কোলের কাছে টেনে নেয়। অনঙ্গ মৃদু ম্লান হেসে ভূতুর মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, বুঝতে পেরেছি, আমি এলে হয়তো এই শিউলির চারাটা নষ্ট হয়ে যাবে। পুষ্প বলে, না না, আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আর ভালোবাসি বলে আমি চাই না এখানে আসেন। ভূত অনঙ্গকে প্রশ্ন করে, আজ সিঙাড়া আনেননি? অনঙ্গ বলেন, এহে ভূতুবাবু, সিঙাড়া তো আনা হয়নি, দাঁড়াও। বলে অনঙ্গ হঠাৎ বেরিয়ে যান। ভূত অবাক হয়ে পুষ্পকে বলে, কোথায় গেলেন? পুষ্প বলে, তোমার জন্য সিঙাড়া আনতে গেলেন বোধহয়। ভূত একটু চুপ করে আবার জিজ্ঞেস করে, আচ্ছা, উনি কে? পুষ্প বলে, তুমি তো জানো, অনঙ্গবাবু। ভূত বলে, তোমার কে হয়? পুষ্প এ কথার উত্তর খুঁজে পায় না, ইতস্তত করে বলে, কেউ না। ভূত অবাক হয়, বলে, কেউ না? পুষ্প নির্বিকারভাবে বলবার চেষ্টা করে, না, উনি আমার কেউ হন না। কথাটা বলতে পুষ্পর কষ্ট হয়।
ভূতু সেটা বুঝতে পারে না। একটু পরেই অনঙ্গবাবু ফিরে আসেন। তার হাতে একটা ট্রফির বাক্স, বিরাট একটা শালপাতার ঠোঙায় ফুলকপির সিঙাড়া আর গজা, আর একটা সন্দেশের বাক্স। ওগুলো ভূতোর হাতে দিয়ে অনঙ্গবাবু বলেন, এ নাও ভূতুবাবু, আর কখনো তোমার জন্য এসব আনতে পারবো কি না জানি না, নাও। চলি পুষ্প, আর আসবো না, তবে যদি কোনো দিন দরকার মনে করো খবর দিও, আসবো। বলে দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে কি মনে করে আবার ফিরে এসে ভূতুকে আদর করে তার মাথায় হাত বুলিয়ে বলেন, আমি যাচ্ছি ভূতুবাবু, যাবার আগে তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছি, তোমার ওই শিউলি গাছে একদিন অনেক ফুল ফুটবে। ভূতু বলে, অনেক ফুল ফুটবে? হ্যাঁ, অনেক ফুল ফুটবে। সন্ধেবেলা শিউলি ফুলের গন্ধে এ পাড়াটা মাত হয়ে থাকবে। চলি। বলে অনঙ্গ একবার পুষ্প আর একবার ভূতুকে ভালো করে দেখে নিয়ে ধীরে ধীরে চলে যান। পুষ্প পাথরের মূর্তির মতন অনড়ভাবে অপলক দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ভূত লক্ষ্য করে না। সে তখন তার ট্রফির বাক্স, সিঙাড়া, গজা নিয়ে ব্যস্ত। ভূতুর বাবা হারাধন মুখুজ্জে আজ একটু রাত করেই অফিস থেকে বাড়ি ফিরলেন। ভূতু রোজ এই সময়টা পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকে। হারাধন বাইরের ঘরে ঢুকতে ঢুকতে আজ ভূতুর পড়ার সাড়া পেলেন না। ঘরটা অন্ধকার। লাইট জ্বেলে দেখলেন ভূতু একা অন্ধকারে বিছানায় শুয়ে অস্ফুট স্বরে উ আ করছে। হারাধন তার কাছে গিয়ে বলেন, কি হয়েছে রে, শুয়ে আছিস? ভূতু বলে, বড্ড মাথা ব্যথা করছে বাবা। দেখি। বলে হারাধন ভূতুর কপালে হাত দিয়ে দেখে বলেন, এ কি, তোর তো জ্বর হয়েছে? ভেতরের ঘর থেকে কমলার ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে আসে, রাত দিন টোটো করে ঘুরলে জ্বর হবে না তো কি হবে শুনি, এখন ভোগো। হারাধন কিছু বলে না। ভূতুও চুপ করে শুয়ে থাকে। পরদিনও ভূতুর জ্বর ছাড়ে না, তার পরদিনও না। হারাধন একটু চিন্তিত হয়ে পড়েন, কিন্তু কমলার ভয়ে বাইরে প্রকাশ করতে পারেন না। পুষ্পও ভাবে, এ দুদিন ভূতু আসছে না কেন? সকালে শিউলি চারায় জল দিতে দিতে ভূতুর কথাই ভাবছিল পুষ্প। ছন্দাও ষষ্ঠীতলায় পুজো দিতে যাচ্ছিল। পুষ্পকে জিজ্ঞেস করে, কিলো পুষি, তোর পুষ্যিপুত্তরকে দেখছি না তো, দুদিন আসেনি বুঝি? পুষ্প বলে, না, বোধহয় ওর নতুন মা বকেছে। তা হবে। বলে ছন্দা চলে যায়। পুষ্প শিউলি চারায় জল দিয়ে বাইরের দাওয়ায় গিয়ে দাঁড়ায়। ভূতুদের বাড়ির দিকে তাকায় ভূতুকে দেখতে পাওয়ার আশায়। কিন্তু কোথায় ভূতু? জানলাটিও তো বন্ধ। সন্ধেবেলায় হারাধন অফিস থেকে ফিরে এসে থার্মোমিটার দিয়ে ভূতুর টেম্পারেচার দেখে একটু গম্ভীর হয়েই কমলাকে বলেন, হ্যাঁ, বেশ জ্বর বেড়েছে। কমলা তার স্বভাব অনুযায়ী ঠোঁট উল্টে বলে, "হেহ, কপালে দুর্ভোগ আছে দেখছি।" হারাধন বলেন, সময়টা ভালো নয়, একজন ডাক্তার ডাকা দরকার। কমলা বলে, এখানে ডাক্তার ডাকা মানেই টাকার শ্রাদ্ধ। এদিকে মুদি দুবার তাগাদা দিয়ে গেছে, বাড়িওয়ালাও আসছে দিনে দুবেলা। হারাধন বলেন, হ্যাঁ, ওদের বেশ কিছু টাকা বাকি পড়ে গেছে, তা বলে এভাবে তাগাদা করছে কেন বুঝতে পারছি না তো। কমলা বলে, কি করে জানতে পেরেছে পুজোর আগে আমরা দেশে চলে যাব? এমন সময় বাইরে থেকে বাড়িওয়ালা মদনবাবুর ডাক শোনা যায়, হারাধন বাবু বাড়ি আছেন নাকি? কমলা ঘোমটা টেনে ভেতরের ঘরে চলে যায়। মদনবাবু দরজার বাইরে দাঁড়িয়ে। হারাধন তাকে অভ্যর্থনা জানান, আসুন মদনবাবু, আসুন আসুন।
মদনবাবু ভেতরে এসে ভূতুকে চুপ করে শুয়ে থাকতে দেখে বলে, এ কি ভূতুবাবু, শুয়ে কেন? ভূতু নিরুত্তর, জ্বরের ঘোরে প্রায় অচেতন হয়ে শুয়ে আছে। হারাধন জবাব দেন মদনবাবুর কথার, বলেন, ওর জ্বর হয়েছে। মদনবাবু বলেন, ও, ফিভার। আজকাল তো ঘরে ঘরে ফ্লু হচ্ছে, কত রকমের ফ্লু, এশিয়াটিক ফ্লু, সাইবেরিয়ান ফ্লু। একটু সাবধানে রাখবেন, ডাক্তার ডাক্তার দেখান। বলে মদনবাবু একটু চুপ করে থেকে আমতা আমতা করে বলে, আমি যে জন্য এসেছিলাম মানে। তার কথা শেষ করতে না দিয়েই হারাধন বলেন, বুঝেছি, আপনার টাকাটা আমি 2-1 দিনের ভেতর দিয়ে দেব মদনবাবু। মদনবাবু বেশ মোলায়েম করে বলে, তাই দেবেন কাইন্ডলি, 2 মাসের রেন্ট বাকি পড়ে গেছে তো। হারাধন বলেন, হ্যাঁ, পুজোর আগে আপনার সব মিটিয়ে আমরা দেশে চলে যাব। মদনবাবু বলে, চলে যাবেন? হারাধন বলেন, হ্যাঁ, এদের দেশে রেখে আসবো ভাবছি। আমাদের মতো লোকের পক্ষে কলকাতায় সংসার করা সম্ভব নয়। মদন বলে, যা বলেছেন, কলকাতা হলো আমির আর ফকিরদের শহর, আমাদের মতন এই মিডিল ক্লাস পিপলদের খুবই বিপদ। আচ্ছা চলি, নমস্কার। হারাধন প্রতি নমস্কার করেন। মদন চলে যায়। কমলা আবার ভেতরে এসে দাঁড়ায়। হারাধন বলেন, আমি একটু বেরোচ্ছি। কমলা বলে, ডাক্তার ডাকতে যাচ্ছ? হারাধনের ইচ্ছে করে এক্ষুনি ভূতুর জন্য ডাক্তার ডেকে আনতে, কিন্তু কমলার কাছে অভাবের হাজার ফিরিস্তি শুনতে হবে ভেবে বলেন, না, ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে একটু ওষুধ নিয়ে আসি। ও, বলে কমলা আবার ভেতরে চলে যায়। হারাধন বেরোতে যাচ্ছিলেন, ভূতু জড়িত স্বরে ডাকে, বাবা। হারাধন আবার ভূতুর পাশে বসেন, গায়ে মাথায় হাত বুলিয়ে বলেন, কি বাবা, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি তোমার জন্য মিষ্টি মিষ্টি ওষুধ নিয়ে আসছি। বলে সংস্কার অনুযায়ী পকেট থেকে পয়সা বের করে ভূতুর কপালে ছুঁয়ে বালিশের তলায় সেই পয়সাটা রেখে দিয়ে চাদরটা ভালো করে ঢেকে দিয়ে হারাধন ওষুধ আনতে যান। ভূত একা চুপ করে শুয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই হারাধন ওষুধ নিয়ে ফিরে আসেন। ভূত ওষুধ খায়, কিন্তু পরদিন সকালেও তার জ্বর কমার কোনো লক্ষণই দেখা যায় না। হারাধন আবার যান ডাক্তারের কাছে। কমলা নিজের ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত, ভূত একা চুপ করে শুয়ে আছে। হঠাৎ জানলা দিয়ে পুষ্পর ডাক শুনে আস্তে আস্তে মুখ বাড়িয়ে দেখে পুষ্প আর বীণা জানলার ওধারে দাঁড়িয়ে। পুষ্প বলে, কি হয়েছে তোমার, যাওনি কেন? ভূত বলে, আমার জ্বর হয়েছে। পুষ্পর মুখ শুকিয়ে যায়, বলে, কবে থেকে? ভূত বলে, আজ 3-4 দিন হলো। তোমরা যাও, নতুন মা দেখতে পেলে তোমাদের বকবে, আমি সেরে উঠেই যাব। পুষ্প বলে, আচ্ছা বাবা, তুমি সাবধানে থেকো। বলে পুষ্প ও বীণা চলে যায়। ভূত জানলা দিয়ে তাকিয়ে থাকে তাদের যাওয়ার দিকে। পুষ্প বারবার পেছন ফিরে দেখতে দেখতে যায়। ভূতুর চিন্তায় তার মনটা খুব ভারী হয়ে ওঠে, কিন্তু কি করবে কিছু ভেবে পায় না। প্রকাশ্যে ভূতুর সঙ্গে দেখা করার, তাকে যত্ন করার কোনো অধিকার তার নেই। সমাজের কাছে অস্পৃশ্য, ঘৃণিতা সে। পুষ্প এসে নিজের ঘরে পুজোর জায়গায় বসে ঠাকুরের কাছে প্রার্থনা জানায়, ঠাকুর, আমার ভূতুকে ভালো করে দাও, নীরোগ করে দাও। পরদিন দুপুরবেলা পুষ্প আবার এসে দাঁড়ায় ভূতুর জানলার পাশে। চোরের মতো চুপি চুপি আর একটু জানলার কাছে গিয়ে ভূতুকে দেখতে যাবে, এমন সময় কমলাকে এ ঘরে আসতে দেখে ভয়ে জড়সড় হয়ে জানলার পাশে সিটিয়ে দাঁড়ায়।
কমলা সাবুর বাটিটা ভুতুর বিছানার পাশের টুলটায় ঠক করে নামিয়ে দিয়ে বলে, খা। ভুতু বলে, রোজ রোজ সাবু আমার ভালো লাগে না। কমলা ঝাঁঝিয়ে উঠে বিকৃত স্বরে বলে, না, অসুখে তোমায় রাজভোগ দেব, খাবি তো খা। বলে আবার গটগট করে চলে যায়। ভুতু সাবু খায় না, তেমনি নিশ্চল হয়ে শুয়ে থাকে। পুষ্প আড়াল থেকে বেরিয়ে আবার জানলার দিকে একটু এগিয়ে যেতেই আবার কমলাকে এ ঘরে আসতে দেখে পুষ্প এবার সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আবার একটু পরেই পুষ্প আসে আঁচলে করে আপেল, আঙুর আর কমলা লেবু নিয়ে। ভূতু তেমনি একা শুয়ে আছে, পাশে বাটিতে ঠান্ডা সাবুটা তেমনিই পড়ে আছে। ভূতু স্পর্শও করেনি। মৃদুস্বরে ডাকে পুষ্প, ভূতু বাবু। মুখ ফেরায় ভূতু। পুষ্পকে দেখে একটু ম্লান হাসি ফুটে ওঠে তার মুখে। শুকনো মুখে ফিসফিস করে পুষ্প বলে, কেমন আছো বাবা? ভূতু বলে, আগের মতোই। পুষ্প বলে, তোমার জন্য কটা ফল এনেছিলাম, দেব? দাও। বলে ভূতু জানলার দিকে পাশ ফেরে। না না, উঠো না, তুমি উঠো না বাবা। বলে পুষ্প আঁচল থেকে ফলগুলো বার করে দেয়, বলে, তোমার যেটা ভালো লাগবে খেও বাবা। ভূতু বলে, খাবো। হ্যাঁ রে, ডাক্তার দেখছে? হোমিওপ্যাথি ডাক্তার দেখছে। বড় ডাক্তার ডাকেনি কেন? বাবার তো অত পয়সা নেই। পুষ্প কি বলতে যাচ্ছিল, এমন সময় ও ঘর থেকে কমলার ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে আসে। কার সঙ্গে কথা বলছিস রে ভূতু? ভূতু ব্যস্তভাবে ফলগুলো বালিশের তলায় লুকোতে লুকোতে বলে, কারো সঙ্গে না। বলে পুষ্পকে বলে, যাও যাও, আবার কাল এসো। পুষ্প ঘাড় নেড়ে ব্যস্তভাবে চলে যায়। ভূতু চুপ করে শুয়ে থাকে। এরপর বেশ কয়েকদিন পার হয়ে গেছে। ভূতুর অসুখ ক্রমশ বাড়তির দিকে চলেছে। হারাধন যথারীতি সেই হোমিওপ্যাথি ডাক্তারের কাছেই যাওয়া আসা করছেন। ভূতুর অসুখ বাড়ার পর থেকে পুষ্প খুবই বিচলিত হয়ে পড়েছে। নানান ঠাকুর দেবতার কাছে মানত করে মাথা কুটে বেড়াচ্ছে। আজও সকালে উঠেই ষষ্ঠীতলায় গেছিল পুজো দিতে। বাড়ি ফিরে দেখে অনঙ্গবাবুর বিয়ে বঙ্কিমবাবু তার জন্য অপেক্ষা করছে। পুষ্প তাকে দেখে বলে, আরে কি খবর? বঙ্কিম একটা খাম দিয়ে বলে, অনঙ্গবাবু এই খামটা পাঠিয়ে দিয়েছেন। পুষ্প খামটা নিয়ে কি ভেবে বলে, আপনি অনঙ্গবাবুকে একবার পাঠিয়ে দেবেন তো। বঙ্কিম বলে, আচ্ছা, বলে চলে যাচ্ছিল। পুষ্প বলে, আজই যেন আসেন। বঙ্কিম ঘাড় নেড়ে চলে যায়। ঘরে এসে খামটি খুলে দেখে 100 টাকা আর 10 টাকা মেশানো কতগুলো নোট আর একটি চিঠি। পুষ্প চিঠিটা খুলে পড়ে। অনঙ্গবাবু লিখেছেন, পুষ্প, যদিও তোমার বাড়ির দরজা আমার কাছে বন্ধ, তবুও তোমার মাসোহারার টাকাটা বন্ধ করলাম না, পাঠালাম। আশা করি কুশলে আছো। ভালোবাসা যেন। ইতি, তোমার অনঙ্গ দত্ত। পুষ্প চিঠিটা বুকে চেপে ধরে। তার চোখ দুটো জলে ভরে আসে। ভূতুর অসুখ দিনের দিন বেড়েই চলে। হোমিওপ্যাথি ডাক্তার বলেছেন ভূতুর টাইফয়েড হয়েছে, ওষুধ চলছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হারাধনের এখন আর্থিক অবস্থাও খুব টানাটানি যাচ্ছে। তার উপর কমলাও ভূতুর সেবা শুশ্রূষায় কোনো ভ্রুক্ষেপ করছে না। শুধু পুষ্প সবসময় লুকিয়ে লুকিয়ে ছুটে আসছে ভূতুর জালনার কাছে। ভূতুর জন্য সবসময় তার মনটা ছটফট করছে, কিন্তু কিছু একটা উপায় ঠিক করতে পারছে না।
পুষ্প জানলার ধারে দাঁড়িয়ে দেখছিল ভূতুকে। এখন আর ভূত কোনো কথা বলে না, অচেতন হয়ে শুয়ে আছে। তার মাথায় জলপট্টি। লক্ষ্মী হাত পাখা দিয়ে হাওয়া করছে। কমলা অন্যান্য ছেলে মেয়েদের নিয়ে দিবানিদ্রায় গা এলিয়ে দিয়েছে পাশের ঘরে। ভূত তার সতীন কাটা, সুতরাং তার সম্বন্ধে কোনো চিন্তা না হওয়াই কমলার পক্ষে স্বাভাবিক। পুষ্প দিনের পর দিন চোখের সামনে দেখছে ভূত কত অবহেলিত। কিন্তু কি করবে পুষ্প? ইচ্ছে করে জোর করে ঘরে ঢুকে ভূতুকে নিয়ে যায় নিজের ঘরে। সেবা দিয়ে, স্নেহ দিয়ে, বড় বড় ডাক্তার দেখিয়ে এক্ষুনি সারিয়ে তোলে তাকে। কিন্তু এই ইচ্ছা তার পূরণ হবার নয়। বুক ভরে ভালোবাসলেও ভূতের ওপর তার কোনো অধিকারও নেই, দাবিও নেই। লক্ষ্মীর দৃষ্টির অন্তরালে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুষ্প দেখছিল ভূতুকে। কি হয়ে গেছে অমন সুন্দর সোনার পানা ছেলেটা? দেখলে চেনা যায় না। কঙ্কালসার দেহ, কালিমাখা মুখ, চোখ দুটো যেন কোঠরে ঢুকে গেছে। অনড় হয়ে শুয়ে ভূতু। লক্ষ্যের পাখাটা মাঝে মাঝে ভূতুর কপালে মাথায় লাগছে দেখে পুষ্পর মনে হয় তার বুকে যেন ওই সামান্য আঘাতটাই কাটার মতন বিচ্ছে। পুষ্প আর থাকতে পারে না। একসময় হঠাৎ বলে ফেলে, মেয়েটা, ভালো করে বাতাস কর, দেখছিস না পাখাটা মাথায় লাগছে? লক্ষ্মী পুষ্পকে কিছু না বলে চিৎকার করে ঘরের দিকে মুখ করে ডাকে, মা! পুষ্প তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে গিয়ে নিজের ঘরে এসে হাঁপাতে থাকে। কিছুক্ষণ পরেই অনঙ্গ দত্ত এসে উপস্থিত হন। পুষ্প তাকে আদ্যপান্ত সব কিছু বলে ভূতুর কথা। বলতে বলতে কেঁদে ফেলে পুষ্প। অনঙ্গ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি কিছু ভেবো না পুষ্প, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এ পাড়ায় সবচেয়ে বড় ডাক্তার ঘোষ আমার বন্ধু, আমি তাকে বলে সব ব্যবস্থা করছি। তোমার ভূতনাথ দেখবে দুদিনে ভালো হয়ে যাবে। পুষ্প আলমারি থেকে কিছু টাকা এনে অনঙ্গর দিকে বাড়িয়ে ধরে, বলে, এই নিন, ভিজিটার ওষুধের দামটা দিয়ে দেবেন। না না, এখন তোমার টাকা দিতে হবে না, যা করার আমি করছি, তুমি কিছু ভেবো না। তুমি বরং আমায় এক কাপ ভালো করে চা খাও, অনেক দিন হয়ে গেল তোমার হাতে কিছু খাইনি। পুষ্প তাড়াতাড়ি চা করতে বসে। পুষ্প চা করতে করতে বলে, আমরা ডাক্তার ঘোষকে দিয়ে ভূতুর চিকিৎসা করাচ্ছি জানতে পারলে কিন্তু ভূতুর বাবা সে চিকিৎসা নেবে না, উল্টে আমার উপর ক্ষেপে যাবে। অনঙ্গ বলেন, তার জন্য চিন্তা নেই, আমি ডাক্তার ঘোষের সঙ্গে পরামর্শ করে সব ঠিক করে নিচ্ছি। ভূতুর বাবা মা কিছু টের পাবে না। আচ্ছা, বলে পুষ্প চায়ের কাপটা অনঙ্গর হাতে দিয়েই তাড়া দিয়ে বলে, হ্যাঁ, আপনি বেশি দেরি করবেন না, চাটা খেয়ে ডাক্তারকে পাঠাবার ব্যবস্থা করুন অনঙ্গবাবু। ভূতুর অবস্থা দেখে আমি একদিন স্থির থাকতে পারছি না। বলতে বলতে পুষ্পর চোখ দুটো চিকচিক করে ওঠে। অনঙ্গ চায়ে চুমুক দিয়ে বলেন, সত্যি পুষ্প, তোমাকে যতই দেখছি ততই বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছি। ভূতুর অসুখ বেশ বেড়েছে, বিকান নিয়েছে। ভূত মাঝে মাঝে হাত পা ছুটছে, বিড়বিড় করে কী সব বলছে। একবেলা অফিস করে বাড়ি ফিরে এসেছেন হারাধন। হোমিওপ্যাথি ডাক্তারকে ডেকে এনেছেন। ডাক্তার বললেন, এখন যা অবস্থা দাঁড়িয়েছে তাতে খুব ভালো ডাক্তার ডাকা দরকার। হারাধন শুকনো মুখে প্রশ্ন করেন, এ পাড়ায় কে ভালো ডাক্তার? ডাক্তার বলেন, কেসটা যা দাঁড়িয়েছে তাতে ডাক্তার ঘোষ ছাড়া আর কারো উপর নির্ভর করা যায় না। হারাধন বলেন, কিন্তু ওর অত বেশি ফিস দিয়ে নিয়ে আসা এখন আমার পক্ষে। হারাধনের কথা শেষ হওয়ার আগেই ডাক্তার বলেন, তাছাড়া উনি একটি পয়সা বাকি রাখেন না। তবে এ অবস্থায়। হোমিওপ্যাথি ডাক্তারের কথা শেষ হবার আগেই বাইরে থেকে গুরুগম্ভীর গলায় কার ডাক শোনা যায়, বাড়িতে কেউ আছেন?
হারাধন বাবু। হোমিওপ্যাথি ডাক্তার অবাক হয়ে হারাধনকে বলে, ডাক্তার ঘোষ এসেছেন? হারাধন শশব্যস্তে দরজার কাছে এগিয়ে গিয়ে বলেন, আসুন আসুন। ডাক্তার ঘোষ বলেন, এটা কি হারাধন বাবুর বাড়ি? আপনি কি? আজ্ঞে হ্যাঁ, আমি হারাধন, আসুন। বলে হারাধন ডাক্তার ঘোষকে আপ্যায়িত করেন। ডাক্তার ঘোষ ঘরে ঢুকতে ঢুকতে বলেন, আপনার ছেলের অসুখ? হারাধন বলেন, আজ্ঞে হ্যাঁ। কই দেখি। বলে ডাক্তার ঘোষ এগিয়ে গিয়ে ভুতুর বিছানায় বসে ভুতুকে পরীক্ষা করেন। হোমিওপ্যাথি ডাক্তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে ডাক্তার ঘোষের পরীক্ষা করা লক্ষ্য করেন। হারাধনও অবাক হয়ে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকেন। ডাক্তার ঘোষ ভুতুকে পরীক্ষা করে বলেন, একটা কাগজ দেখি। হারাধন কাগজ কলম দেন। ডাক্তার ঘোষ খসখস করে প্রেসক্রিপশন লিখে হারাধনের হাতে দিয়ে বলে, এই ওষুধটা আমার ডাক্তারখানা থেকে নিয়ে এসে খাওয়ান। বলে ডাক্তার ঘোষ গটগট করে চলে যাচ্ছিলেন। হারাধন ইতস্তত করে কি বলতে যাচ্ছিলেন, ডাক্তার ঘোষ বলেন, আমার সময় খুব কম, তাড়াতাড়ি ওষুধটা এনে খাওয়াবার ব্যবস্থা করুন। বলে ঝড়ের মতন যেমন এসেছিলেন তেমনি বেরিয়ে যান ডাক্তার ঘোষ। হোমিওপ্যাথি ডাক্তার আর হারাধন অধিকতর আশ্চর্যান্বিত হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। হোমিওপ্যাথি ডাক্তার বলেন, আশ্চর্য, উনি ফিজ ছাড়া কোথাও দেখেন না, অথচ। হারাধন বলেন, আমারও আশ্চর্য লাগছে, আমি ওকে কলও দেইনি, আমি কিছুই বুঝতে পারছি না। বলে হারাধন পকেট থেকে 2টি টাকা বের করে হোমিওপ্যাথি ডাক্তারের হাতে দিয়ে বলেন, এই নিন আপনার ভিজিট। ও, থ্যাংক ইউ। বলে টাকা 2টি পকেটে পুরে শুট করে চলে যায় হোমিওপ্যাথি ডাক্তার। হারাধন কমলাকে বলে, ওগো শুনছ, আমার জামাটা দাও, আমি ডাক্তারখানা থেকে ওষুধটা নিয়ে আসি। কমলা জামা এনে দিয়ে ঠোঁট উল্টে বলে, কিছু বেশি করে টাকা নিয়ে যেও, অ্যালোপ্যাথি ওষুধের অসম্ভব দাম। জানি। বলে হারাধন বিরক্ত হয়ে চলে যান কমলার ব্যবহারে। ডাক্তার ঘোষের ফার্মেসি এ পাড়ার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি চালু। কম্পাউন্ডার খুব ব্যস্ত, তবু হারাধনের প্রেসক্রিপশনটা দেখা মাত্রই সবার আগে তাকে ওষুধ দিয়ে বলে, এই মিক্সচারটা সারাদিনে 4 বার, আর 1 দাগ মিক্সচারের পর আর একটা করে বড়ি। হারাধন জিজ্ঞেস করেন, কত দাম দিতে হবে? এমন সময় ডাক্তার ঘোষ একটা রোগীকে সঙ্গে নিয়ে বাইরের আলোয় তার গলাটা পরীক্ষা করতে থাকেন। কম্পাউন্ডার হারাধনের প্রেসক্রিপশনটার পেছন দিকটা দেখেই বলে, ডাক্তারবাবু জানেন। হারাধন ডাক্তার ঘোষের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু, ওষুধের কত দাম দিতে হবে? ডাক্তার ঘোষ রোগী দেখায় ব্যস্ত। প্রথমটা হারাধনের কথার কোনো জবাব না দিয়েই রোগীকে বলেন, হাঁ করুন, আর একটু বেশি হাঁ করুন। বলে রোগীর গলা পরীক্ষা করতে থাকেন। হারাধন আবার বলেন, ডাক্তারবাবু। ডাক্তার ঘোষ নিজের কাজ করতে করতেই বলেন, ওষুধ পেয়েছেন, তাড়াতাড়ি নিয়ে গিয়ে ছেলেকে খাওয়ান, দেরি করবেন না, দামের হিসেব নিকেশ পরে হবে। বলে রোগীকে বলেন, টনসিলটা বেশ বাড়িয়েছেন দেখছি, চলুন দেখি। বলে রোগীকে নিয়ে ভেতরে চলে যান। হারাধন আর কিছু বলতে সাহস করেন না, ওষুধ নিয়ে চলে যান। পুষ্প ষষ্ঠীতলায় স্নান জল এনে ভুতুর লাগানো সেই শিউলি চারায় ঢালে। ঠাকুর দেবতার পায়ে প্রার্থনা জানানোর বিরাম নেই তার। ভুতুর অবস্থা দেখে খাওয়া ঘুম তার প্রায় বন্ধ হয়ে গেছে। সুযোগ পেলেই ছুটে যায় ভুতুর জালনার পাশে। ভুতুকে দেখে তার বুকটা হুহু করে ওঠে, চোখ ফেটে জল আসে। ভগবানের কাছে পুষ্পর প্রার্থনা নিষ্ফল হল না।
কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে জ্বর ছাড়ল ভূতুর। পুষ্পও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। অনঙ্গর নির্দেশে ডাক্তার ঘোষ এখনো যাওয়া আসা করছেন। ভূতু আজ উঠে বসেছে। বসে বসেই ডাক্তার ঘোষকে হাত দেখাচ্ছিল ভূতু। ডাক্তার ঘোষ হাসি মুখে বলেন, এই তো একেবারে ভালো হয়ে গেছ। ভূতু বলে, ডাক্তারবাবু, ভাত? ডাক্তার ঘোষ বলেন, হ্যাঁ, ভাত নিশ্চয় খাবে, তবে আজ আর কালকের দিনটা থাক, পরশু ভাত খেও। বলে হারাধনের দিকে ফিরে বলেন, আরও কদিন ওষুধ চালিয়ে যান। তাড়াতাড়ি জ্বরটা বন্ধ করা হয়েছে তো, এখন ওষুধ বন্ধ করে দিলে আবার রিল্যাপস করতে পারে। চলি ভূতুবাবু। বলে ডাক্তার ঘোষ যাবার জন্য উঠে দাঁড়ান। হারাধনও উঠে দাঁড়িয়ে বলেন, ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। বলুন। বলে ডাক্তার ঘোষ ফিরে দাঁড়ান। হারাধন বলেন, আপনি এতদিন ধরে রোজ আসছেন, ওষুধের দাম নিচ্ছেন না, ভিজিট নিচ্ছেন না, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ডাক্তার ঘোষ বলেন, আমি ব্যাপারটা বুঝতে পারছি। হারাধন বলেন, মানে? ডাক্তার ঘোষ বলেন, মানে যা বুঝছি, আপনি একটি তাল ভোলা লোক। হারাধন কিছু না বলে জিজ্ঞাসু দৃষ্টিতে ডাক্তার ঘোষের মুখের দিকে তাকিয়ে থাকেন। ডাক্তার ঘোষ ভূতকে দেখিয়ে বলেন, এর মা যে প্রতিদিন আমাকে ভিজিট আর ওষুধের দাম দিয়ে আসছেন, আগাম, আপনি তার কিছুই খবর রাখেন না? হারাধন একথা শুনে অবাক হন। দরজার ওপাশে কমলাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথাবার্তা শুনছিল। তার বিস্ময়ের অবধি থাকে না। বিস্ফারিত চোখে ডাক্তার ঘোষের কথা শুনতে থাকে। ডাক্তার ঘোষ বলছেন, খালি অফিস আর বড়বাবু নিয়ে আছেন বুঝি? বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিছুই খোঁজ রাখেন না? স্ট্রেঞ্জ। বলে ডাক্তার ঘোষ গটগট করে চলে যান। হারাধন আর কোনো কথার সুযোগ পান না। কমলা এগিয়ে আসে হারাধনের কাছে। হারাধন বলেন, কি ব্যাপার বলো তো কমলা, আমি ঠিক বুঝতে পারছি না, কে এত টাকা খরচ করল? কমলা বলে, কি জানি বাবা, আমিও তো কিছু বুঝতে পারছি না গো। হারাধন বলেন, সত্যি ব্যাপারটা বড় অদ্ভুত মনে হচ্ছে, এক গাড়ি টাকা। আজ অফিস ফেরতা ডাক্তারবাবুর কাছে খবরটা নিশ্চয়ই জেনে আসব। ওই সময়টা ডাক্তারবাবু একটু ফ্রি থাকেন। কমলা বলে, আর শোনো, এবার আমাদের যাবার দিনটা ঠিক করতে হয়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করব। বলে হারাধন ওষুধ আনতে যাবার জন্য শিশিটা নেন। কমলা গলার স্বরে যতদূর সম্ভব মধু ঢেলে, আর দেখো, আমার একটাও ভালো শাড়ি নেই, যাবার আগে এনে দিও। হারাধন মুচকি হেসে বলে, আচ্ছা, আজই এনে দেব। খুব সুন্দর চওড়া পাড় দেখে এনো কেমন? বলে গদগদ হয়ে কমলা মুচকি মুচকি হাসতে থাকে। অফিস ছুটি হওয়ার পর হারাধন কমলার জন্য একটা দামি শাড়ি কিনে বাড়ি ফিরছিলেন। বাস স্টপটা ডাক্তার ঘোষের ফার্মেসির কাছাকাছি। হারাধন বাস থেকে নেমে ডাক্তার ঘোষের ফার্মেসিতে গিয়ে ঢুকলেন। চেম্বারে ঢুকতে যাবেন এমন সময় ভেতর থেকে পুষ্পর কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালেন। পুষ্প তখন চেম্বারের ভেতর ডাক্তার ঘোষকে বলছে, আমার ভূতনাথ ভালো হয়ে গেছে তো ডাক্তারবাবু? ডাক্তার ঘোষ বলছেন, হ্যাঁ হ্যাঁ, আপনার ভূতনাথ ভালো হয়ে গেছে, কাল থেকে আর আমার যাবার দরকার নেই। আমি ভূতনাথের বাবাকে বলে এসেছি, কাল আর আপনার ছেলেকে ভাত দেবেন না, একাদশী, পরশু দেবেন। পুষ্পর তবু সন্দেহ যায় না, বলে, আর কোনো ভয়ের কারণ নেই তো ডাক্তারবাবু? না না, আর কদিন ওষুধ চলুক, তারপর একটা পেটেন্ট ওষুধ লিখে দিব, দেখবেন আপনার ভূতনাথ কিছুদিনের মধ্যে আবার আগের স্বাস্থ্য ফিরে পাবে। হারাধন অবাক হয়ে দাঁড়িয়ে শুনছিলেন এদের কথা। এতক্ষণে ব্যাপারটা তার কাছে পরিষ্কার হয়ে গেল। পুষ্প চেম্বার থেকে বেরিয়েই সামনে হারাধনকে দেখে
তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে যায়। হারাধন ডাকেন, ও পুষ্প, পুষ্প, শোনো। পুষ্প দাঁড়ায় না, ভাবে হারাধন শুনেছেন তার কথা, ধরা পড়ে গেছে পুষ্প। হয়তো হারাধন তাকে যাচ্ছে তাই অপমান করবেন। পুষ্প তাই তাড়াতাড়ি চলে যায় তার বাড়ির দিকে। হারাধনও তার পিছু পিছু যেন তাড়া করে আসেন, ডাকেন, পুষ্প, পুষ্প, শোনো। পুষ্প ততক্ষণে বাড়ির সামনে চলে এসেছে। হারাধনের ডাকে আর না থেমে পারে না। থমকে দাঁড়ায় তার বাড়ির সামনে সেই ডাস্টবিনটার পাশে, যেখানে হারাধন একদিন তাকে অপমান করে বলেছিলেন, তুমি অসামাজিক, তোমার সঙ্গে কথা বললে পাপ হয়, অসম্মান হয়। আজও ঠিক সেইখানে এসে দাঁড়িয়েছে পুষ্প। হারাধন এগিয়ে এসে তার সামনে দাঁড়ান। পুষ্প অপমানিত হবার ভয়ে স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু হারাধন সেদিনে সেই কথা মনে করে নিতান্ত অপরাধীর মতন কৃতজ্ঞতা সুরে বলেন, পুষ্প, আমার সেদিনের সেসব কথা তুই ভুলে যা, আমি তোকে ঠিক চিনতে পারিনি। পুষ্প কিছু বলে না, মাথা নামিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। হারাধন আবার বলেন, তুই যে এতদিন ধরে ডাক্তারের ভিজিট, ওষুধের দাম দিয়ে আমার ভূতকে বাঁচিয়ে তুলেছিস, এ ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। তুই যে টাকা খরচ করেছিস তা ফেরত দিয়ে তোকে অপমান করার সাধ্য আমার নেই। শুধু আমার একটা অনুরোধ, আমার সেদিনে সে অপরাধের জন্য তুই আমায় ক্ষমা কর। ছলছল চোখে পুষ্প মুখ তুলে বলে, দাদা বাবু। হারাধন বলেন, হ্যাঁ, আমায় ক্ষমা করো বোন, তোকে আমি অন্যায়ভাবে অপমান করেছি। তোর এই অবস্থার জন্য আমরাই দায়ী, তোর কোনো দোষ নেই। বলে একটু থেমে হারাধন কমলার জন্য কেনা সেই দামি শাড়িটা পুষ্পর হাতে দিয়ে বলেন, আমার আর একটা অনুরোধ রাখিস বোন, এই শাড়িটা ভাই দ্বিতীয়ার দিন তোর এই হতভাগা দাদার কথা মনে করে পড়িস বোন। বলে হারাধন আরেক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হনহন করে নিজের বাড়ির দিকে চলে যান। পুষ্প নতুন শাড়িটা বুকে চেপে ধরে মাথা হেঁট করে হারাধনের উদ্দেশ্যে অশ্রুভরা নয়নে বারবার প্রণাম জানাতে থাকে। কদিনের মধ্যেই ভূতু সম্পূর্ণ সুস্থ হয়ে পুষ্পর ঘরে এসে উপস্থিত হল। পুষ্প তখন ঠাকুরের কাছে প্রণাম করছিল। প্রণাম করে উঠবার আগেই ভূতু নিঃশব্দে এসে তার পেছনে দাঁড়াল। পুষ্প প্রণাম করে উঠেই ভূতুকে দেখে একমুখ হেসে তাকে বুকে জড়িয়ে ধরে সস্নেহে আদর করতে করতে বলে, বেশ ভালো আছিস বাবা? ভূতু ঘাড় নেড়ে বলে, হ্যাঁ। পুষ্প বলে, তোর জন্য এক বাক্স ভালো বিস্কুট এনে রেখেছি, দাঁড়া, তার আগে এটে তোকে পরিয়ে দেই। বলে পুষ্প ঠাকুরের জায়গায় রাখা একটা লাল কারে বাঁধা সোনার মাদুলি তুলে নিয়ে আরেকবার ঠাকুরদের পায়ে ছুঁয়ে নিয়ে কপাল ঠেকিয়ে ভূতুর বাহুতে বাঁধতে থাকে। ভূতু প্রশ্ন করে, এটা কিসের মাদুলি? পুষ্প বলে, ষষ্ঠীতলার মাদুলি। এবার আর মা ষষ্ঠী খুব জাগ্রত, তোর জন্য মানত করেছিলাম, পড়ে থাকলে আর অসুখ করবে না। ভূতু মাদুলিটা দেখতে দেখতে বলে, সোনার নাকি? সে তোমায় জানতে হবে না। বলে পুষ্প বিস্কুটের একটা টিনের শিল খুলে ভূতুকে বিস্কুট দেয়। ভূতু বিস্কুট খেতে খেতে বলে, পরশু আমরা চলে যাচ্ছি জানো। চমকে ওঠে পুষ্প, বলে, না তো, কোথায় যাচ্ছিস? ভূতু বলে, দেশে। পুষ্প বলে, আবার কবে আসবি? ভূতু বলে, আর আসবো না, বাবা এখানকার বাসা তুলে দিচ্ছে। আঁতকে ওঠে পুষ্প, কিছুক্ষণ কোনো কথা আসে না তার মুখে। তারপর ধীরে ধীরে করুণ স্বরে বলে, তুই আমায় ছেড়ে চলে যাবি বাবা? ভূতু বলে, না না, আমি আবার এসে তোমার সঙ্গে দেখা করে যাব। পুষ্প কিছু বলে না।
এর সংবাদ তার কাছে যে কতখানি দুঃসংবাদ তা পুষ্প নিজে ছাড়া আর কাউকে বোঝাতে পারবে না। ভূতু তাকে ছেড়ে চলে যাবে। কথাটা শুনে অবধি তার মনটা হু হু করতে থাকে। ভূতু চলে যায়। পুষ্প তার যাওয়ার দিকে উদাসভাবে তাকিয়ে থাকে। তার দু চোখ জলে ভরে আসে। কমলা ভূতুর হাতে পুষ্পর দেওয়া সোনার মাদুলি দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। জোর করে ভূতুকে ধরে হাত থেকে মাদুলিটা খুলতে থাকে। ভূতু বাধা দিয়ে বলে, না না, খুলো না, মা ষষ্ঠীর মাদুলি, খুলো না, খুলো না। কমলা মাদুলি খুলতে খুলতে বলে, চুপ, নিশ্চয় পুষ্প এ মাদুলি দিয়েছে তোকে। ভূতু বলে, হ্যাঁ, মানত করা মাদুলি। বড্ড বার বেড়েছে দেখছি বাজারের মেয়েটার। বলে জোর করে ভূতুর হাত থেকে মাদুলিটা খুলে ঝিকে ডাকে, নাকুরমা, নাকুরমা। কি বলছেন দিদি? বলে নাকুরমা আঁচলে হাত মুছতে মুছতে এসে দাঁড়ায়। কমলা মাদুলিটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, ওই বাড়িতে গিয়ে পুষ্পকে মাদুলিটা দিয়ে এসো, আর বলো মাদুলি আমরাও দিতে জানি, মাদুলি কেনবার টাকাও আমাদের আছে, ও যেন আর আদিক্ষেতা করতে না আসে। ভূতু সাহস করে কিছু বলতে পারে না, কিন্তু রাগে দুঃখে তার সর্বাঙ্গ থরথর করে ওঠে। যে নাকুরমা মাদুলিটা নিয়ে পুষ্পকে ফেরত দিতে যায়। কমলা ভূতুর দিকে ফিরে বলে, আর শোন ভূতু, যাবার আর 2 দিন বাকি আছে আমাদের, এ 2 দিন তুই আর ওদিক পানে মারাবি না। বলে ভেতরের ঘরে চলে যায়। পুষ্পর জন্য ভূতুর বুকটা কেমন মুচড়ে ওঠে। পুষ্প নাকুরমার কাছ থেকে মাদুলিটা নিয়ে সেটা বুকে চেপে নীরবে কাঁদতে থাকে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আজ ভূতুরা চলে যাবে কার্তিকপুরে। হারাধন ভোর থেকে উঠে জিনিসপত্র গোছগাছ বাঁধাছাদা করছেন। সব ঠিকঠাক হয়ে গেলে হারাধন গাড়ি ডাকতে যান। কমলা তখনও টুকিটাকি গোছগাছে ব্যস্ত। ভূতু সকাল থেকে সুযোগ খুঁজছে, কতক্ষণে একবার গিয়ে পুষ্পর সঙ্গে দেখা করে আসবে। দেশে যেতে তার কোনো দুঃখ নেই, কিন্তু পুষ্পর জন্য যে সবসময় কান্না পাচ্ছে। কমলা একটুখানি দৃষ্টির অন্তরালে যেতেই ভূতু ছুটে বেরিয়ে যায় বাড়ি থেকে। লক্ষ্মী হঠাৎ জানলা দিয়ে দেখে ভূতু ছুটতে ছুটতে গিয়ে পুষ্পর বাড়িতে ঢুকল। লক্ষ্মী চিৎকার করে বলে, মা, দাদা চলে গেল। কমলা ভেতরের ঘর থেকে বলে, কোথায়? লক্ষ্মী বলে, পুষ্পর ঘরে। কমলা হারাধনের সুটকেসটা এই ঘরে এনে ট্রাঙ্কের উপর রাখতে রাখতে গজগজ করে বলে, যাবার সময় একটা কাণ্ড না করে ছাড়বে না দেখছি। পুষ্প বটি নিয়ে আনাজ কুটছিল। ভূতুকে দেখে তাড়াতাড়ি উঠে যেতে গিয়ে বটিতে লেগে ডান পায়ের বুড়ো আঙুলের পাটা অনেকখানি কেটে গেল, কিন্তু পুষ্প সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ছুটে যায় ভূতুকে বুকে জড়িয়ে ধরবার জন্য। ভূতু দেখে পুষ্পর পায়ের কাটা জায়গায় ঝরঝর করে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। ভূতু ভয় পেয়ে বলে, এ, তোমার পা কেটে গেল? পুষ্প অগ্রাহ্য করে বলে, যাক বাবা, ওই একটু কেটেছে, চুন লাগিয়ে দেব। না না, আমি ওষুধ নিয়ে আসছি। বলে ভূতু পুষ্পর হাত ছাড়িয়ে দৌড়ে চলে যায়। পুষ্প ডাকে, ওরে থাম থাম, ও ভূতু, শোন ভূতু। ভূতু এতক্ষণে দৌড়ে চলে গেছে তাদের বাড়িতে। ভূতু হন্তদন্ত হয়ে বাড়িতে এসে এখানে সেখানে ডেটলের শিশিটা খুঁজতে থাকে। কোথাও না পেয়ে হারাধনের সুটকেস খুলে হাতড়ে হাতড়ে ডেটল, তুলো আর ব্যান্ডেজের কাপড় বের করে। লক্ষ্মী এসে দেখে বলে, মা, দাদা বাবার সুটকেস খুলেছে। কমলা ভেতর থেকে এসে তিক্ত স্বরে বলে, এই, সুটকেস খুলেছিস কেন? ভূতু বলে, ওষুধ নিলাম। বলে ডেটল ইত্যাদি নিয়ে দৌড়ে বেরিয়ে যেতে যায়। কমলা খপ করে মুচড়ে ধরে বলে, ডেটল নিয়ে যাচ্ছিস? কার কাটলো?
ভূত পুষ্পর বাড়ির দিকে দেখিয়ে বলে, ওই যে ওর। ওর মানে পুষ্পর? তার জন্য সোহাগ করে এখান থেকে ওষুধ নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ্মী ছাড়া? বলে কমলা ডেটল কেড়ে নেবার চেষ্টা করে। ভূত দেয় না, বলে, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। কমলা চোখ রাঙিয়ে চিৎকার করে বলে, না, যেতে পাবি না। আমি যাবই। বলে ভূতু ছাড়াবার চেষ্টা করে। কমলাও ছাড়ে না, বলে, যাবি? যত বড় মুখ নয় তত বড় কথা। রাগ রাগ বলছি ডেটল। না, আমায় ছাড়ো, ছেড়ে দাও। বলে ভূত হাত ছাড়াবার চেষ্টা করে। দুজনে প্রায় ধস্তাধস্তি শুরু হয়। ভূত আজ যেন ক্ষেপে গেছে। কোনো কিছুতেই এখন সে ভয় পায় না। কমলার কোলে গাবু, তার উপর ভূতু তার সর্বশক্তি দিয়ে উঠে পড়ে লেগেছে। কমলা বেশিক্ষণ তাকে হেঁটে উঠতে পারে না। ভূত এক ধাক্কা মেরে কমলার হাত ছাড়িয়ে ছুটে চলে যায় পুষ্পর ঘরে। কমলা রাগে ফুসফুস করতে থাকে। ভূত বসে নিজের হাতে পুষ্পর পায়ে ডেটল দিয়ে তুলো দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেয়। পুষ্প বলে, আমার জন্য কেন এত করছিস বাবা? কেন পায়ে হাত দিচ্ছিস? ভূত বলে, তাতে কি হয়েছে? পুষ্প কান্না ভাঙা গলায় বলে, হ্যাঁ রে, তোরা কি এক্ষুনি যাবি? ভূত বলে, হ্যাঁ, আমি এবার যাই, না হলে নতুন মা বকবে। পুষ্প বলে, যাই বলতে নেই বাবা, এসো। ভূত ছল ছল চোখে পুষ্পর ম্লান মুখের দিকে চেয়ে বলে, বড় হয়ে তোমার মাদুলি আমি ঠিক নিয়ে যাব দেখো। বলে ঠক করে পুষ্পকে প্রণাম করতে যায়। পুষ্প তার দুহাতে ধরে বাধা দিয়ে বলে, এ কি করছিস বাবা, বামুনের ছেলে হয়ে? ভূতু বলে, আমি যে তোমায় ভালোবাসি, তোমাকে প্রণাম করব না তো কাকে করব? এই কথায় বুকটা আরও ঢুকরে কেঁদে ওঠে। পুষ্প অশ্রুভরা চোখে ভূতুকে বুকে জড়িয়ে ধরে বলে, আমাকে তুই ভালোবাসিস? হ্যাঁ, তোমাকে সবার চেয়ে ভালোবাসি। তুমিও তো আমায় কত ভালোবাসো। আমায় ছেড়ে থাকতে তোর কষ্ট হবে না? হবে, খুব কষ্ট হবে। আমায় ভুলতে পারবি না? না, কখনো না। বলতে বলতে ভূতুর চোখ দুটোও জলে ভরে আসে। পুষ্প সস্নেহে তার চোখের জল মুছিয়ে বলে, কাঁদিস না বাবা, যাবার সময় কাঁদতে নেই। আমি তোকে আশীর্বাদ করছি, ভগবান তোর ভালো করুন। ভূত হঠাৎ পুষ্পর অন্যমনস্কতার সুযোগে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে দৌড়ে চলে যায়। পুষ্পও কাঁদতে কাঁদতে বাইরের দাওয়ায় এসে দাঁড়িয়ে তাকিয়ে থাকে ভূতুর যাওয়ার দিকে। বাইরের দরজার পাশে দাঁড়িয়ে লক্ষ্মী ভূতুকে আসতে দেখে চিৎকার করে ঘরের দিকে মুখ করে বলে, মা, দাদা আসছে। কই রে, কই? বলতে বলতে কমলা মার মূর্তিতে ঝড়ের বেগে বেরিয়ে আসে ঘর থেকে। ভূতু ততক্ষণে সিঁড়ির কাছে এসে গেছে। কমলা তাকে ধরে এলোপাথারি প্রহার করতে থাকে। ভূতু কাঁদে না, কোনো প্রতিবাদ করে না, কাঠের পুতুলের মতন নিশ্চল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খায়। কমলা রাগে কাঁপছে, মারতে মারতে বলে, হতভাগা পাজি নচ্ছার, ঘর থেকে ওষুধ নিয়ে গিয়ে সোহাগ দেখাতে যাওয়া, আজ তোকে মেরে শেষ করে ফেলব। পুষ্প তার বাড়ির বাইরের দাওয়ায় দাঁড়িয়েছিল। ভূতুকে ওভাবে প্রহার করতে দেখে ছটফট করে ওঠে। ভূতুর প্রহারটা যেন হাতুড়ির ঘা হয়ে তার বুকে বাজে। কমলা তখনও ভূতুকে এক টানা প্রহার করে চলেছে। বলে, কেন গিয়েছিলি? বল, কেন গিয়েছিলি? কঠিন কণ্ঠেই ভূতু জবাব দেয়, বেশ করেছি। কমলা এই কথা শুনে আরও ক্ষেপে যায়। ভূতুর চুলের মুঠি ধরে গায়ের জোরে ঝাঁকুনি দিতে দিতে বলে, বেশ করেছি? এত বড় সাহস, আবার মুখে এই কথা? বল, আর যাবি? বল, আর যাবি কখনো? ভূত আগের মতোই বলে, হ্যাঁ যাব, 100 বার যাব।
তবে দূর হয়ে যা, মরে যা, মর মর বলে খুব জোরে ধাক্কা দিয়ে ভূতুকে ছিটকে ফেলে দিতে যায়। পুষ্প ততক্ষণে এসে দাঁড়িয়েছিল। কমলা ভূতুকে গায়ের জোরে ঠেলে ফেলে দিতেই পুষ্প তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ফেলে মিনতি করে বলে, মারবেন না, আর মারবেন না। কমলার আগে কাঁপতে কাঁপতে বলে, না, মারব না, মেরে শেষ করে দেবো। ওরকম ছেলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। বালাই ষাট ষাট বলে পুষ্প ভূতুর গায়ে মাথায় হাত বোলাতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, কেন তুই আমায় ওষুধ দিতে গেলি বাবা, কেন গেলি? ভূতও কাঁদতে কাঁদতে বলে, তোমার পা যে কেটে গেল। পুষ্প ঝরঝর করে কেঁদে ফেলে বলে, আমার পা কেটে গেল তো তোর কি রে হতভাগা? বল আর যাবি না, বল আর আমার কাছে যাবি না? পুষ্পর মুখের দিকে মুখ তুলে ভূতু একটু চুপ করে থেকে কাঁদতে কাঁদতে বলে, তুমিও বলছো? বলে ডুকরে কেঁদে উঠে ভূতু। পুষ্প তাকে বুকে চেপে ধরে ঝরঝর করে নীরবে কাঁদতে থাকে। কঠিন কর্কশ কণ্ঠে কমলা বলে, পুষ্প, তুমি যাও এখান থেকে, আমরা এক্ষুনি বেরোবো। যাবার সময় তোমার মুখ দেখে যেতে চাই না। কথাটা বজ্রাঘাতের চেয়েও বোধহয় বেশি লাগে পুষ্পর বুকে। সারা শরীর যেন পাথরের মূর্তির মতন হয়ে যায়। একটু পরে নিজেকে সামলে নিয়ে ভূতুর জড়িয়ে ধরা হাত দুটো ধীরে ধীরে ছাড়িয়ে দিয়ে আস্তে আস্তে চলে যায় পুষ্প তার বাড়ির দিকে। ভূতু তার যাওয়ার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। পুষ্প কাঁদতে কাঁদতে এসে দাঁড়ায় ভূতুর পোতা সেই শিউলির চারাটার কাছে। টপ টপ করে তার চোখের জল ঝরে পড়ে শিউলির চারার পাতার উপর। হারাধন ততক্ষণে একটা ঘোড়ার গাড়ি ডেকে এনেছেন। মালপত্র সব তুলে ওরা সবাই গাড়িতে উঠে বসে। ভূতুর তখনও কান্নার বিরাম নেই। একটানা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে গাড়ির ভেতর। পুষ্পর বাড়ির সামনে দিয়ে চলেছে গাড়িটা। ঘোড়ার পায়ের কপ কপ আওয়াজের সঙ্গে সহিসের কথা শুনে দৌড়ে বেরিয়ে আসে পুষ্প। ভূতু গাড়ির ভেতর থেকে জানলা দিয়ে মুখ বাড়ায়। দেখে পুষ্প মুখে আঁচল দিয়ে ঝরঝর করে কাঁদছে। ভূতু ডুকরে কেঁদে ওঠে। কমলা ধমক দিয়ে তাকে টেনে ভেতরে বসিয়ে দেয়। গাড়িটা এগিয়ে যায় বড় রাস্তার দিকে। পুষ্প যায় পিছু পিছু। গাড়িটা বড় রাস্তায় পড়ে দ্রুত চলতে শুরু করে। যতক্ষণ গাড়িটাকে দেখা যায় তাকিয়ে থাকে পুষ্প হতাশ হৃদয়ে। বাকরুদ্ধ কণ্ঠটা তার কনকন করতে থাকে। গাড়িটা তার দৃষ্টির আড়ালে চলে গেলে ধীরে ধীরে পুষ্প আবার এসে দাঁড়ায় সে শিউলির চারাটার কাছে। ভূতু সেই কথা বারবার তার কানে বাজতে থাকে। আমি যে তোমায় ভালোবাসি, তোমাকে প্রণাম করব না তো কাকে করব? পুষ্প ঝরঝর করে কাঁদে। চোখের জলে বুকের কাপড় ভিজে যায়। পুষ্প কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে তার ভ্রুক্ষেপ নেই। বিনার কথায় সম্বিত ফিরে পেয়ে মুখ তুলে যায়। বিনা আর ঝর্ণা বাইরে গেছিল। দরজায় ঢুকেই বিনা বলে পুষ্পকে, পুষ্পদি, তোমার পুষ্যপুত্র চলে গেল তুমি জানো না? জানি বলে পুষ্প আঁচলে চোখ মোছে। তারপর ধীরে ধীরে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। একটু পরে দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনে পুষ্প বিছানা ছেড়ে উঠে দরজা খুলে দেখে অনঙ্গবাবুর পিয়ে বঙ্কিমবাবু অন্যদিনের মতন টাকা ভর্তি খাম নিয়ে দাঁড়িয়ে। পুষ্প সে খামটা না নিয়ে বলে, অনঙ্গবাবুকে বলবেন আজ থেকে আর আমার টাকার দরকার হবে না। বঙ্কিম বলে, সে কি? হ্যাঁ, ওর টাকার প্রয়োজন আমার ফুরিয়ে গেছে। বঙ্কিম পুষ্পর এই ভাষান্তরের কারণ কিছুই বুঝতে পারে না। তবে এর পেছনে যে বিরাট কোনো কারণ আছে সেটা পুষ্পকে দেখেই বুঝতে পারে। তাই বঙ্কিম আর কোনো কথা বলে না, হতভম্বের মতন দাঁড়িয়ে থাকে। পুষ্প বলে, আপনি আসুন, অনঙ্গবাবুকে বলবেন উনি যেন আমায় ভুল না বোঝেন। বঙ্কিম চলে যায়। পুষ্প আবার দরজা বন্ধ করে
ঘরের চারিদিকে ঘুরে ঘুরে দেখে চারিদিকেই ভূতুর স্মৃতি জড়ানো। ওই তো ঠাকুরের কাছে সেই সোনার মাদুলিটা পড়ে রয়েছে। ভূতু বলে গেছে বড় হয়ে সে ওই মাদুলি আবার নিয়ে যাবে। সেটা কি আর এই জীবনে সম্ভব? আর কি কখনো ভূতুর দেখা পাবে পুষ্প? আর কি কখনো তার এই ফাঁকা হয়ে যাওয়া বুকটা ভরে উঠবে? এ আশা করতেও দুরাশা জাগে পুষ্পর অন্তরে। ধীরে ধীরে ঘরের একপাশের দেওয়ালের কাছে গিয়ে পুষ্প একটা টাঙানো ফটো খুলে নিয়ে সযত্নে আঁচল দিয়ে বুকে চেপে ধরে কাঁদতে থাকে। এ ফটোটা একবার রথের মেলায় ভূতুকে কোলে নিয়ে তুলিয়েছিল পুষ্প। ভূতু এর একটা কপি চেয়েছিল, কিন্তু নতুন মার ভয়ে নিয়ে যেতে পারেনি। দিন গেল, রাত গেল, সারা রাত চোখে ঘুম নামল না পুষ্পর। সারা দিন রাত তার কেটে গেল ভূতুর চিন্তায়। গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস নিশিপদ্ম এর ৫ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।